নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ কিছু পাচ্ছে বলেই চেম্বারে ছুটে আসছে। আর এই অনুষ্ঠানটা আজকে পশ্চিমবাংলার ঘরে ঘরে সমাদৃত। তা যাকে ছাড়া আমার প্রোগ্রাম হয় পূর্ণতা পায় না, তিনি হলেন ইচ্ছাময়ী মহামায়া কালিকা দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী হৈররগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, দশ মহাবিদ্যা। এই যে 10টা দেবীর কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন সামনেই আসতে চলেছে একটা জাগ্রত অমাবস্যা। আর এই অমাবস্যা তিথি আসলে জানি না আমার মনের ভিতরটা একটা আলাদা মাতৃভাবে পরিপূর্ণ হয়ে ওঠে, যে এই দিনটার গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে মূল্যবান। প্রত্যেকটা অমাবস্যার পূর্ণিমা এমন নয় যে, কারণ মহাকালী 365 দিনই জাগ্রত, তবু অমাবস্যা তিথিটা আসলে জানি না কেন ভিতর থেকে একটা ভাব অনুভূত হয়। সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, বলতে পারবো না। তাহলে সেই জায়গাটা কোনো জায়গায় গিয়ে সমস্যা করবে। তাহলে এমনই একটি অমাবস্যা আপনারা দেখতে পাবেন, স্ক্রিনে যাচ্ছে, আমরা পেতে চলেছি। আমি এই দিনকে কিছু গ্রহ সংস্কার করব, অশুভ গ্রহের সমাধান বা গ্রহ সংস্কার করব। যাদের বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, কর্মে উন্নতি নেই, নানা রকম অশুভ শক্তি তাকে গ্রাস করছে, না কোনো দিকে রাস্তা পাচ্ছে না, কোনো পথ পাচ্ছে না, উপায় পাচ্ছে না, বহু জায়গায় ঘুরেছেন কিন্তু ফল লাভ হয়নি। তাহলে আজকে যদি আমার এই টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে আমার অনুষ্ঠানের দিকে চোখ পড়ে যায়, তবে জানবেন আপনার এই নেগেটিভ এনার্জি অনেক কম হবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ কিছু পাচ্ছে বলে আজকে চেম্বারে ভিড় করছে। দীর্ঘদিন ধরে, আজকের কথা নয়, দীর্ঘদিন ধরে আমরা মিডিয়াতে রয়েছি, টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তাই না? কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলো। বলছি এবার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু জোরে, ঠিক ঠিক, এখানে সাউন্ডটা আস্তে আসছে। আমার টিভি সাউন্ডটা কমাও। হ্যালো, হ্যাঁ বলছি মানে আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, যে আমার যখন হেলথ ঠিক থাকে তখন আমার মানসিক প্রবলেম পড়েছে। আচ্ছা, দুটো জিনিস একসাথে ভালো থাকে। মানে স্বাস্থ্যর সঙ্গে মন, তাই তো? একদম একদম। এই দুটো কিন্তু নিয়ে। আচ্ছা, জন্ম তারিখটা বল, নিজের সম্পর্কে তোমার নামটা কি? আমার নাম সুমনা বিশ্বাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18-3-2000 সাল। সময়? সকাল 9টা। সকাল 9টা। হ্যাঁ, সকাল 9টা। অনুষ্ঠান দেখা হয়? দেখি মাঝের মধ্যে। আচ্ছা, জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি পাচ্ছি সিংহ রাশি, বৃষ লগ্ন। সিংহ রাশির এখন কিন্তু শনির ঢাইয়া চলছে। আমি কিন্তু বহু ক্ষেত্রেই বলছি, ঢাইয়া যখন চলে তখন শনিদেব রুল করে মানে শাসন করে। হরস্কোপটাকে তখন শনিদেব শাসন করে। এইবার দেখতে হবে যে ঢাইয়া চললেই খারাপ, হাত পা গুটিয়ে বসে থাকবো তা নয়। শনির অবস্থানটা কোথায়? শনিদেব এখানে বসে আছে দ্বাদশে, অর্থাৎ মেষের ঘরে, অগ্নি রাশিতে শনিদেব
ভালো ফল দেয় না, যাকে বলা হয় গ্রহরাজ, গ্রহদের রাজা। তাহলে সেই শনিদেব হচ্ছে কার্মিক প্ল্যানেট, পরিশ্রমের কারক প্ল্যানেট, মানুষকে পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনের উন্নতি ঘটায়। ঠিক আছে, এইবার শনি আর কেতুর যে সংযোগ, এটাকে বলছে সাধু সর্প দোষ। এই সাধু সর্প দোষ যদি থাকে, কারণ হেলথের জায়গাটা এফেক্ট করছে, এবং শনিদেব মানসিক হতাশার জায়গাটা তৈরি করছে। কারণ মানসিক হতাশা আমি বলেছি বহুবার চন্দ্র করে, যেহেতু সিংহ রাশি ঢাইয়া চলছে জন্মকালীন শনি অগ্নি রাশিতে, সেই জন্য মানসিক স্ট্রেংথটা কিন্তু থাকছে না, মানসিক স্ট্রেংথটা পড়ে যাচ্ছে। মেলা হওয়ার কথা, মানসিক যে স্থিতাবস্থা, যার জোরে মানুষ পথ চলে, অর্থাৎ জোর পায়, শক্তি পায়, সেই জায়গাটা হচ্ছে মানুষ মনের জোর। মনের জোর থাকলে সে সবকিছু করতে পারবে। ঠিক আছে, হ্যালো, এই যে ব্যাপারটা, এই জন্য বলবো চন্দ্রের কিছু সাপোর্ট এবং শনিদেবের বা গ্রহরাজের কিছু সাপোর্ট দরকার। এই সাপোর্টটা এবং কিছু কিছু উপায় অবলম্বন করলে যদি আমরা ভালো থাকি, তাহলে আমরা করব না কেন? আর সামনে একটা মোক্ষম তিথি, মোক্ষম যোগ, মোক্ষম একটা অমাবস্যা আসতে চলেছে যেখানে, তাই না? বল, আর কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, প্রথম বলবো শনির যে ঢাইয়া সিংহ রাশির ক্ষেত্রে, এবং শনিদেব যেহেতু জন্মকালীন মেষের ঘরে আছে, সবার কিন্তু হবে না, নিজের ন্যাটাল চার্টটা আগে বিবেচ্য, সেই নিরিখে কথাটা আমি বলছি। এর জন্য উপায় আছে এবং কিছু কিছু অবলম্বন করলে কাজ হয়ে যায়। কারণ আমি সাক্ষাতে কিন্তু অনেক সমস্যা চেম্বারে বসে মিটিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, যে কটা কথা বলেছি, এই যে অ্যানালাইসিস বা বিশ্লেষণ, সেটা তোমার ভালো লেগেছে? মানে তোমার মনের সঙ্গে কি মিলেছে? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, ভালো থেকো। অ্যানালাইসিসটাকে এইভাবে করতে, বিশ্লেষণটাকে এইভাবে করতে হয়। শনিদেবের মতো গ্রহ হয় না। আমরা যাকে বলি গ্রহরাজ, গ্রহরাজের মন্দির, আমরা যার প্রসাদ ঘরে পর্যন্ত ঢোকাই না, বাইরে খায়। কি ব্যাপার? শনিদেবের দৃষ্টি পড়ে যাবে। হ্যাঁ, পৌরাণিক কাহিনী অনুসারে ঠিক আছে, কিন্তু শনিদেবের মতো পরিশ্রম করে আজকে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতি হয়েছে, অর্থবান হয়েছে, পয়সা রোজগার করেছে, পরিশ্রম ছাড়া হয়নি। হয়েছে, আপনারা বলুন। এবার কেউ উপযাচকে কিছু টাকা পেয়ে গেল, কেউ সহযোগিতা করলো, সেটা অন্য জিনিস, কেউ পরিবারের কিছু সম্পত্তি পেয়ে গেল, কিন্তু আমি বলছি সেটা নয়। নিজে খেটে পরিশ্রম করে আমি জায়গাটা করলে একটা আনন্দই আলাদা। আমি পরিশ্রম করে খেটে যদি একটা ফ্ল্যাট করতে পারি, একটা বাড়ি করতে পারি, একটা গাড়ি করতে পারি, ফ্লাইটে যাতায়াত করতে পারি, তার একটা আনন্দ, মজা আলাদা। আর বাবার টাকা ভেঙে খাওয়া, এর মজাটা আলাদা, সেই মজা পাবেন না। রোজগার করে, এই রোজগার জায়গাটা, ওই জন্য কালপুরুষের দশম ঘরটা শনিদেব বা গ্রহরাজের জন্য রাখা হয়েছে। কালপুরুষের যে দশম ঘর, এই গ্রহরাজের জন্য রাখা হয়েছে। অঙ্কটা বুঝতে হবে। শাস্ত্রকাররা এমনি করে যায়নি। আবার একাদশ, কারণ কর্মের দ্বিতীয় ঘর, সেটাও দেখো শনিদেব। শনিদেব অর্থ দেয়, কিন্তু মানুষকে পরিশ্রম দিয়ে তবে অর্থ দেয়। বলে খেটে খাও, খেটে খাওয়া মানে শনিদেব বলছে লড়ে নিতে শেখো।
লড়াইয়ের মধ্যে নিয়ে যায়। 100 জন বিজনেসম্যান, তার মধ্যে থেকে একজনকে তোমাকে বার করে আনতে হবে, এটাই তোমার ক্যালি। 100 জনের মধ্যে থেকে তুমি এক হবে, শুনতে বলে লড়ে নাও, এটাই শিক্ষা দেয় উনি। বলে না যে তুমি এমনি এমনি লড়ে, মানে মারামারি নয়, লড়ে মানে সংগ্রামে জয়ী হও। ধরুন আমার ফিল্ডেই বলছি, আমার প্রফেশনেই বলছি, এখানে বহু জ্যোতিষী আছে অনুষ্ঠান, বহু জ্যোতিষী অনুষ্ঠান করে এই টিভি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তার মধ্যে থেকে নিজেকে প্রস্ফুটিত করা, পরিশ্রমের দ্বারা মানুষকে সেই জায়গা দেওয়া, এটা শনিদেব বলে। জ্যোতিষীর তো অভাব নেই, তাই না? আমি উঠে গেলে আরেকজন আসবে, তিনি উঠে গেলে আরেকজন আসবেন, কিন্তু সবার মধ্যে বিরাজমান হয়ে থাকা, সবার জন্য ভাবা, এবং জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, গবেষণা করা, এর পথ দেখায় শনিদেব। যেমন কেতু দেয় মোক্ষ, সাধনা, ধ্যান। আমরা যখন ধ্যানে বসি, ধরুন যখন কামরূপ কামাখ্যায় যাই, তখন আমাদের তখন চোখ বন্ধ করে ধ্যান করতে হয়, বীজ মন্ত্র, তার কিছু, সেগুলো তো অনলাইনে বলা যাবে না, এগুলো অনুভূতির ব্যাপার, ফিলিংস এর ব্যাপার। তাহলে সেই যে কে দেয়? কেতু মোক্ষ। কেতু যার একাদশে, সে সবসময় পুজো পাঠ, ধ্যান, যজ্ঞ, এর প্রতি আস্থা রেখে ঠিক এগিয়ে যাবে। আর শনিদেব দেয় পরিশ্রম, যে খেটে খাও। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে। হ্যালো হ্যালো, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, একটু জোরে বলো। জয় জয় তারা, জয় ব্যাস, বাম, হরে এবার ঠিক আছে সাউন্ডটা। হ্যাঁ, আপনার এই প্রোগ্রাম আমি সবসময় দেখি দাদা, আচ্ছা। খুবই ভালো লাগে। আমি বারাসাত থেকে বলছি, উত্তর বারাসাত থেকে। উত্তর বারাসাত, হ্যাঁ বলো। আমি আমার ফোনে নিয়ে ওখানে গিয়ে আপনার অনলাইনে প্রেডিকশন করেছিলাম। আচ্ছা, অনলাইনে প্রেডিকশন করেছিলে, তাই তো? তো বোনের বিবাহ তো এই সামনে হয়ে গেছে, ঠিক আছে। ভালো ঘরে বিয়ে হয়েছে বোনের? হ্যাঁ, ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। হবেই, যদি যদি বিচার ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু সে ভালো জায়গায় কিন্তু তার বিয়ে হবে, এটা অঙ্ক আপনি হিসেব। বলেছিলেন ধারণ করাতে হবে না, ধারণ ছাড়াই প্রতিকার হবে, ধারণ ছাড়াই যে প্রতিকার করে আজ সফলের পথে। তো এবার আমি আপনার কাছে যেতে চাই, ঠিক আছে। তো তুমি থাকো কোথায়? আমি থাকি হচ্ছে বারাসাত। মানে দক্ষিণ বারাসাত? বারাসাত দুটো আছে, একটা উত্তর বারাসাত, উত্তর বারাসাত। উত্তর বারাসাত তার মানে মধ্যমগ্রাম হৃদয়পুর লাইন, তাই তো? তুমি নাগের বাজার ইচ্ছাময়ী কালীবাড়ি, আমার মায়ের মন্দির, মায়ের মন্দির, হ্যাঁ। আমার ভবতারিণী সেখানে সাক্ষাৎ বিরাজ করছেন। প্রতিদিন এই দুটো হাত দিয়ে তার চরণে একটু ফুল দেওয়ার চেষ্টা করি। আমি বলি আমি তো কিছু না, তুমি সব। তোমাকে সব বলে মেনেছি, সর্বোচ্চ সঁপে দেওয়ার চেষ্টা করি। তো দাদা আমি বলছি আমার ডেট অফ বার্থটা দেখে। হ্যাঁ, রেখে দেবো, বলো। হচ্ছে 29/7/1997। সময় বলো। সময় হচ্ছে ভোরের দিকে, ভোর 4টে। ওটা তাহলে 28 পেরিয়ে 29 হচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার জন্মবার ছিল? না না, 28 পেরিয়ে 29। হ্যাঁ বুঝেছি, মানে বৃহস্পতিবার রাত 12টার পর, তাই তো? শুক্রবার ভোর হচ্ছে 28/7/1997। 97। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ 7, দাঁড়াও 1 মিনিট, একবার দেখে নি। আচ্ছা, সোমবার পারে মঙ্গলবার। হ্যাঁ, আচ্ছা, রাশি হচ্ছে বৃষ রাশি, মিথুন লগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে আমি তাদের ক্যারেক্টার হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ একটা তার সিম্বলটা হচ্ছে একটা ষাঁড় বসে আছে, ঠিক আছে। এইবার সে লক্ষ্যে অবিচল, এবং এর মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শিল্পকলা, জাতক জাতিকাদের মধ্যে সমস্ত কিছু ব্যাপার ভালো থাকবে। কিরকম কিরকম যে শিল্পকলায় তারা কিন্তু পারদর্শী হয়, যেমন গান বাজনা, আঁকা। লাইনে একটু যুক্ত আছি, কিন্তু ওটা কি আরো ডেভেলপ হবে নাকি, কতটা কি কি লাইনে যুক্ত আছে বলো আমাকে। আমি টেকনিক্যাল লাইনে একটু
টেকনিক্যাল লাইন। এবার টেকনিক্যাল লাইন শনির কানেকশন আসতে হবে, দেখতে হবে। এবার দেখো তোমার এখানে আচ্ছা তার আগে বলো, এই যে বলছিলাম যে শিল্পকলা, ছোটবেলা থেকে আঁকা বা গান বাজনা এই যে অনুরাগ ছিল না একটু? নিজের থেকেই আঁকতাম, আমার কোনো শিক্ষা দেয় আমি একা আঁকতাম বসে। আরে আমি যেটা বলবো তার একটা কথা এক চুল এদিক ওদিক হবে না, হতে পারে না। তবু আমি খুব সুন্দর আঁকি, অনেক প্রজেক্টও করে দিয়েছি, আমি খুব সুন্দর আঁকি, নিজের থেকেই আঁকতাম। হবে তোমার, কারণ বৃষ রাশির ক্ষেত্রে গান বাজনা আঁকা এর প্রতি একটা অনুরাগ থাকবেই, বুঝতে পেরেছো? যাই হোক, এবার তুমি টেকনিক্যাল লাইনে শনি তোমার রয়েছে বলি ভাগ্যস্থানে, ঠিক আছে, এবং শনি মঙ্গল, হ্যাঁ টেকনিক্যাল লাইনটা শনি মঙ্গলের কানেকশন, টেকনিক্যাল লাইনটা খুব ভালো হবে। এবং শুক্র রয়েছে বুধ যুক্ত হয়ে, দারুণ। বৃহস্পতিরাই তোমাকে ব্যাগরা দিচ্ছে, বাধা দিচ্ছে, দেবগুরু গ্রহদের মধ্যে যে গুরু সে হচ্ছে বাধা দিচ্ছে, বুঝতে পেরেছো কেন বাধা দিচ্ছে? মকরে কোনোদিন বৃহস্পতি সুফল দেয় না, মকর বৃহস্পতি দুর্বল হয়ে যায়। এবং বৃহস্পতি পেয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে, মঙ্গলের নক্ষত্র পেয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ডিগ্রিগত ভাবেও পেয়েছে 24, কিন্তু সে ফল দিতে পারছে না। অর্থাৎ তোমার মধ্যে যে কোয়ালিটি, তোমার মধ্যে যে চিন্তা ভাবনা, রুচিশীল চিন্তাশীল, সেই জায়গাটা তুমি আসতে পারছো না। তোমার মধ্যে যথেষ্ট কি বলবো কিছু করার মন মানসিকতা রয়েছে, কিন্তু কোথাও গিয়ে যেন ধাক্কা খাচ্ছে। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক বলে, 100 একদম বলেছে, এটা একদম পারফেক্ট, আপনার কথাই মানলাম। কেন আমার বলছি, তোমার মধ্যে অনেক কিছু করার অদম্য ইচ্ছা, অদম্য প্রয়াস, কিন্তু কোথাও কি যথাপযুক্ত সে জায়গাটা লাগছে না, কেটে যাচ্ছে, বাধা হচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না। আমি যদি আমি আমার প্রেডিকশনের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ জিনিস রেখে কথাগুলো বলছি, এমনি এমনি নয়। দাদা আপনার ওই যে নিজক্রিয় হতে যাব আমি, নিশ্চয়ই এই সামনেই তো অমাবস্যা, একটা মোক্ষম অমাবস্যা, নিশ্চয়ই জানো। প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে আলাদা কিছু নয়, প্রত্যেকটা অমাবস্যা আমার কাছে জাগ্রত, কিন্তু এই অমাবস্যাটা খুব জাগ্রত অমাবস্যা। সুতরাং এই দিন আমি কিন্তু বিশেষ সারাদিন ব্যাপী মাতৃ আরাধনায় ব্রতী হব। ঠিক আছে দাদা, আপনি আমার নামটা বুকিং করে নিন। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার বুকিং নাম্বার রেখে দাও, হ্যাঁ ওই নাম্বারে তুমি যে ধরবে তাকে দিয়ে বুকিংটা করিয়ে দাও, ঠিক আছে? যারা এই অমাবস্যার মহাযোগে গ্রহ সংস্কার করাতে চাইছেন, আপনার সন্তানের বয়স হয়ে গেছে, এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারল না, বহু চেষ্টা করলেন, বহু ভাবে খাটছে, বহু ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দিচ্ছেন, বহু পত্র পত্রিকা থেকে ম্যাচিং, কিছুতেই সাফল্য আসছে না। জানবেন তার গ্রহ নক্ষত্র কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, জন্ম ছকে কোথাও, নালে হতে পারে না। এরম হলো কেন? জন্ম নক্ষত্রে কোথাও গিয়ে সেই বাধার সৃষ্টি করছে। তাহলে আমরা যে জ্যোতিষ, এই যে এটা আমার পেশা, প্রফেশন, তাহলে যে জায়গাটা বাধা হয় বিয়ের ক্ষেত্রে, কারণ এই যে বিয়ের মরশুম চলছে, বহু বিয়ে সেটেল হয়েছে, প্রত্যেকে তো আমাকে কার্ড দিয়ে যায়, আমি দেখ এটা 5 বিয়ের কার্ড, তাহলে বহু বিয়ে কিন্তু আজকে সেটেল হয়েছে। কারো দেখা গেছে মেয়েটা আইটিতে চাকরি করছে, 35-36 বছর বয়স হয়ে গেছে, একটি মাত্র সন্তান, বিয়ে করব না এখন, নিজের কেরিয়ার করব, কেরিয়ার করতে করতে আর কেরিয়ার করা হলো না। কেন হলো না? তার বাবা পরলোকগমন করলো, অর্থাৎ চলে গেলেন, এক্সপায়ার করে গেলেন। ওই তার কেরিয়ারকে নিয়ে এত মগ্ন ছেলেমেয়েরা, কিছু কিছু ছেলেমেয়েরা আছে, তারা জীবনে কিভাবে আমি উন্নতি করব, জীবনে যাব, এই চিন্তা করতে করতে আর বিয়ের দিকটা দেখা হলো না। কেরিয়ারটা তো হয়তো হলো, কিন্তু সেই মেয়ে যখন পিএইচডি করে বেরোলো, বাবার আর দেখে যাওয়া হলো না।
এবং বিয়েও দেখে যাওয়া হলো না। মা অসহায়, তাই অসহায় মা বাঁচতে চাইছে। বাঁচার জন্য কি করবো শাস্ত্রীজি? আমার অনুষ্ঠান দেখে আসছে, দেখুন ওর বাবা তো চলে গেল, কারণ মানুষ হচ্ছে মরণশীল, জন্মালে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমরা অমর কেউ নই, যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন, এবং চিরন্তন সত্য হলো মৃত্যু, যেটাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, কুকড়ে যায়। কখন কার জীবনের লাস্ট পরিণতি আসবে কেউ আমরা জানি না। তাহলে সেই নিরিখে বলতে পারি, দেখো বহুজনের বাবা হঠাৎ করে স্ট্রোক হলো, চলে গেল, মেয়েটাকে বিয়ে দিতে পারল না, মা অসহায় হয়ে গেল। আমার কাছে এসে সেই সমস্ত ব্যবস্থা করলাম, এই সে তাদের বিয়ে সামনে। হবে না কেন? সঠিক গ্রহ বিচার দুর্ভাগ্যকে সরিয়ে দেয়, ভাগ্যের চাকাকে ঘোরায়। সঠিক এবং নির্ভুল জ্যোতিষ বিচার আর খাঁটি গ্রহরত্ন বিশ্বস্ত শক্তিশালী রক্ষা যন্ত্র, যেমন লক্ষ্মী কালী সরস্বতী যন্ত্র, এটা কিন্তু অদ্ভুত। এটা আমি বলছি মা কামরূপ কামাখ্যার কথা বলছি। এখানে দেখবেন পরপর তিনটে রয়েছে, মা কামাখ্যা এবং লক্ষ্মী সরস্বতী। এই যে তিনটে শক্তি, যে যন্ত্র, এটা ভগবান বিষ্ণুর বরদান প্রাপ্ত। বলছে এই যন্ত্র যার ঘরে থাকবে সে সর্ব জায়গা থেকে কিন্তু রক্ষা পাবে। লক্ষ্মী কালী সরস্বতী যন্ত্র। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, যাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, কোনো পথ পাচ্ছে না, কোনো উপায় পাচ্ছে না, তাদের জন্য তাহলে রাস্তা বার করতে হবে, রাস্তাকে নিজেকে খুঁজে নিতে হবে। আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি কোনোদিন আমাদের সমস্যা মিটবে না। তাই সেই সমস্যাটাকে আমাদের নির্ভুলভাবে বিচারের জন্যই আমার পথ চলা, এবং মাতৃ আরাধনার মধ্যে দিয়ে চলছি। দীর্ঘদিন ধরে মাতৃ আরাধনা। অনেকে এসে বলেন আমার কাজটা একটু দেরি হচ্ছে, হতে পারে। দেখুন আমি আমার দিক থেকে আমি 100% এফোর্ট দিয়েছি, আমি আমার দিকে কোনো খামতি রাখিনি। একটা কাজ এদিক ওদিক হতে পারে, সেটা বহু বড় বড় চিকিৎসকের কাছেও রোগী মারা যায়, সেটা আমরা দুর্ভাগ্য, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কারণ সব কটাই কিন্তু আমাদের হাতে নয়, সব পরমেশ্বর পরমেশ্বরীর দেবী দুর্গার হাতে। আর এই বাংলা জুড়ে কালী পুজোর প্রচলন, যেটা সামনে কালী পুজো, অর্থাৎ অমাবস্যার একটা মহাযোগ, সুতরাং বিভিন্ন নামে মা পূজিত হন। কোথাও রক্ষা কালী, কোথাও গুজ্জ কালী, কোথাও শ্মশান কালী, কোথাও বুড়ি কালী, কোথাও আবার বামা কালী। মানে নানা রূপে মা সর্বদা ভক্তের মনোবাসনা পূর্ণ করেই চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে? আমি মেছেদা থেকে বলছি। মেছেদা, বলো। আমি আমার সম্বন্ধে একটু জানি। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুপ্রিয়া দত্ত। জন্ম তারিখ বলো। জন্ম সুপ্রিয় কি বললে? সুপ্রিয়। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 29/10 হ্যাঁ, 1993। সময় বলো। দুপুর 1:30। জন্মবার শুক্রবার? হ্যাঁ। আচ্ছা, তোমার মীন রাশি এবং কুম্ভ লগ্ন। তোমার বর্তমানে শনির 7.5 চলছে। দেখো নানাবিধ নাটা ঝাপটা
আগা বিঘে চলছেই তো চলছে, এবং সেটা চলছে 3 বছর ধরে। একদম তুমি নানাভাবে বিপর্যস্ত হয়ে রয়েছো, একদম কারণ মীন রাশির উপরে শনিদেব চড়ে বসেছে। এবার সব মীন রাশি, আমি বারবার একটা কথা বলি, যাদের জন্মকালীন শনিদেব অশুভ জায়গায় রয়েছে, তোমার রয়েছে মকরে, কিন্তু মকরে থাকলে কি হবে, শনিদেব পেয়েছে মঙ্গলের নক্ষত্র। এই শনি মঙ্গল, কারণ শনিদেব হচ্ছে নেচারটা ঠান্ডা আর মঙ্গলের হচ্ছে গরম, এই দুটোর সংমিশ্রণে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। যার দরুন তুমি অর্থনৈতিকভাবে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছ। হ্যালো, একদম অর্থনৈতিক ভাবে টাকা পয়সা মানে থাকছে না হাতে, দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম একদম কারণ এই যে শনির 7.5 যখন চলে, আমি বললাম শনিদেব এখানে কি করে, শাসন করে। তখন অন্যান্য গ্রহরা, তোমার যেমন ধরো এখানে বলছি শুক্র নিচস্থ, আচ্ছা তোমার রবি নিচস্থ, তোমার 4টার মধ্যে কিন্তু অনেক জায়গায় গ্রহদের মধ্যে ব্যালেন্স কিন্তু একদম ঠিক নেই, অর্থাৎ সমন্বয়ের অভাব। গ্রহদের মধ্যে সমন্বয়ের অভাব, ঠিক আছে? একদম একদম এবং শনি রবির যে দোষ, একে বলে হচ্ছে বীজ দোষ। আচ্ছা বীজ দোষ আর 7.5, এই দুটো জায়গাকে এই সামনে যে জাগ্রত মোক্ষম অমাবস্যা আসতে চলেছে, এই যোগে কিন্তু এটাকে চেষ্টা করো তার সঠিক গ্রহ সংস্কার করতে। এবার তোমার প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, আমি যে প্রশ্ন করতে যাচ্ছিলাম ওইটাই আপনি বলুন। তাহলে তাহলে দেখো, তোমার মধ্যে লুকোনো যে প্রশ্ন আছে সেটাকে আমি বার করে এনেছি, তুলে এনেছি। একদম কারণ জ্যোতিষটা আমি জানি, একটু হলেও বলছি না, একটু হলেও আমি জানি। আমি বলবো না অগাধ পাণ্ডিত্য, অগাধ সমুদ্র, সে জায়গায় আমি কিন্তু একটু হলেও জানি ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ বলো আর কি জানতে চাও? হ্যাঁ, বলছি এর থেকে রেহাই পেতে গেলে আমি তাহলে এইটা করবে, তার সঙ্গে বাস্তুটাকে দরকার। কারণ জানবে, অনেকের আমি এরকম দেখেছি আমার দীর্ঘদিনের জ্যোতিষ জীবনে, অনেকের বাস্তু সমস্যার কারণেও কিন্তু অনেক সঠিক প্রতিকার প্রতিবিধার কাজ করতে চায় না। বাস্তু সমস্যার কারণেও অনেকের দেখেছি প্রতিকার বা প্রতিবিধার কাজ করতে চায় না, বা গ্রহ সংস্কার। ওই জন্য বাস্তুটাকেও একবার দেখা বা দরকার আছে। আচ্ছা আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি, একটু সন্ধব লবণ, হ্যাঁ এমনি, তার সঙ্গে যদি পারো 1 চিমটে কর্পূর দিয়ে ঘর যদি মোছা যায় রেগুলার, এমনি ফিনাইল বা যে যা হোক, এখন তো বিভিন্ন বেরিয়ে গেছে, তা সেগুলো দিয়ে মুছতে পারো। তার সঙ্গে একটু সন্ধব নুন আর একটুখানি কর্পূর দিয়ে দাও, তাহলে বাস্তুর জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে। আর বাস্তুতে, কারণ বাসস্থানের যোগ্য স্থান তো, সেটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, আমরা কিন্তু এমনিতেই কিন্তু পিছিয়ে পড়ব। জীবনের যে কোনো আঙ্গিকে জিনিসকে তুলে ধরতে, জিনিসকে এগিয়ে যেতে গেলে অবশ্যই সঠিক গ্রহ বিচার করা দরকার আছে, এবং সঠিক গ্রহ বিচার এবং সঠিক গ্রহ সংস্কার ভাগ্যের চাকা ঘোরায়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বাস্তুটা তোমার ঠিক নেই, কারণ তোমার ঈশান কোণটা দেখো ড্যামেজ হয়ে রয়েছে। ঈশান কোণে তোমার হয় কোনো ভারী কোনো জিনিস রাখা আছে, নচেত ওখান দিয়ে ড্রেন গেছে বা টয়লেট আছে। দেখো, হ্যাঁ, টয়লেট আছে আর ভারী জিনিসও আছে। ব্যাস, তাহলে তুমি মেচেদা থেকে ফোন করেছো, আমি কলকাতার ধর্মতলা থেকে বসে বলছি, আমার কথা 19 থেকে 20 হবে না, আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। একদম একদম ঠিক আছে? আর কি জানবে? না, এই আমি জানার আগে আপনি সব বলে দিন। ঠিক আছে, এবার এখান থেকে যদি বেরোতে পারো, সেই উপায় অন্তটা বার করো। ভালো থেকে। ঠিক আছে। দেখুন, সমস্যা জীবনে আসবেই, তাহলে সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, কোথা থেকে সমস্যা তৈরি হচ্ছে,
রাস্তার সমাধানের রাস্তাই বাকি, সেটাই তো আমাকে বার করতে হবে। সমস্যা জীবনে আসবে, কিন্তু সমাধানের রাস্তা তো সেখানেই লুকিয়ে আছে, তাই না? একটা ফ্যান চলছে, চলতে চলতে দেখছে স্পিডটা দিন কমে যাচ্ছে, তাহলে আপনি পাশের ঘরে ফ্যানটাকে সারাবেন না এই ফ্যানটার সারাবেন? সমস্যা তো এই ফ্যানটাতে হচ্ছে, এই ঘরের ফ্যানটাতে। তাহলে সেই ফ্যানটাকে আমি যদি মানে সিলিং ফ্যান তাতে যদি আমি করি তাহলে সমাধান হবে। অর্থাৎ টেকনিশিয়ানকে দেখে বা ইলেকট্রিশিয়ানকে দেখে যদি ক্যাপাসিটার বা কন্ডেন্সারটা পাল্টানো যায় তাহলে কিন্তু ফ্যানের স্পিডটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে। তাহলে সমস্যা যেখানে আছে সমাধানটা সেখানেই খুঁজতে হবে। তাই বলি সমস্যাকে ফেলে রাখবেন না, সমস্যাকে যত ফেলে রাখবেন আপনাকে কিন্তু নাছোড়বান্দা করে ছাড়বে, আপনার জীবনকে কিন্তু তছনছ করে ছাড়বে। জীবনে কোনো সময় কিছুতেই শান্তি দেবে না, কারণ আমরা তো শান্তির জন্য ছুটছি। বহু মানুষ অশান্তির আগুনে ক্রমাগত জ্বলছে। ওই জন্য বলি ধারণ ছাড়া সাফল্য, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি সবসময় বলি, আমি জানি জ্যোতিষটা বললাম তো এক পৃষ্ঠা হলেও এটাকে নিয়ে আমি পরিচর্যা করি, রিসার্চ করি, এবং ভারতীয় যে বাস্তুশাস্ত্র তার নিয়ম মোতাবেক আমি কিন্তু পথ চলি। ভারতীয় যে বাস্তুশাস্ত্র, বাস্তুর মধ্যেই তো সব। আপনার সন্তানটা বোর্ড পরীক্ষা দেবে, ক্লাস 12 10 দেবে, দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে কিংবা দক্ষিণ পশ্চিম দিক বরাবর ঘেঁষে পড়াশোনা করছে, রাহুর দিক, ও যা পড়ছে সব গুলিয়ে যাচ্ছে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাকে সরানো দরকার। রাহু যেটা পড়ছে তার যোগ্য রেজাল্ট দিতে দিচ্ছে না, তার সঙ্গে চন্দ্র রাহুর গ্রহণ দোষ তৈরি করছে, আপনার সন্তানকে বিচলিত করে দিচ্ছে। আপনি কি ফেলে রাখবেন? কখনোই নয়। আপনি তার সঠিক সমাধানের রাস্তা খুঁজবেন। যারা রাস্তাটা খুঁজতে চাইছেন তার সামনে কিন্তু জীবনের বড় বড় পরীক্ষা। অনেকে বলতে পারে আমার সন্তান ধারণ দরকার নেই, কিন্তু সে যাতে চান্স পায়, মানে কোনো দিক পাচ্ছে না, দিশা পাচ্ছে না, সে অস্থির হয়ে উঠছে, সেই জায়গাটা বার করতে। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, হ্যালো দাদা, আমি সুজাতা সরকার বলছিলাম। আপনার ওখানে গিয়েছিলাম প্রতিকারের জন্য। কোন চেম্বারে? আপনাদের গৃহ মন্দিরে গেছিলাম দাদা। আচ্ছা, কবে? যে একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ দাদা, সেই আপনার ওখানে গিয়েছিলাম প্রতিকারের জন্য আমি। আচ্ছা, উপকার। ওই জন্যই আপনাকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, তাতে তুমি উপকার পেয়েছো? একদম একদম, ওই জন্যই দাদা আমি ফোন করলাম আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মানে কাজটা এতটা আটকে ছিল এবং আপনার কাছে গিয়ে সাকসেস হয়েছে, ওই জন্যই আপনাকে আমি ফোন করলাম। আচ্ছা, হবে না কেন? আরে যদি আমি সঠিক মানুষকে গাইড দিতে পারি, আমি সাবজেক্টটা যদি জানি, এটার মধ্যে লেগে থাকি, তাহলে সাফল্য পাওয়া হবে। খুব ভালো লাগলো শুনে যে তুমি এই যে উপকারটা পেয়েছো এবং তুমি যে ফোন করে জানালে, দর্শকগণ যে জানলো, এটা আমার খুব আনন্দ লাগলো। একদম, অনেক ধন্যবাদ দাদা। মানে কেউ মানে সবাই বলছিল হবে না, শুধু আপনিই বলেছিলেন একমাত্র হবে। ওই জন্য আপনার কাছেই আগে ফোনটা করলাম আপনার অনুষ্ঠানটা দেখে। আমি তো গ্রহ নক্ষত্রের নিরিখে কথাগুলো বলি, আমি যা বলি গ্রহ নক্ষত্রের নিরিখের বাইরে কিছু বলবো না তো। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। জয় মা, জয় মা। তাহলে এটা বহু এরকম আছে, আমি ফোন নাম্বার দিতে পারি। তারা আজকে বলছে আপনি আছেন বলে আমি আমরা এখনো রয়েছে। আমি না, এটা বলবেন না, নাহলে আমরা বাঁচতে পারতাম না, যেভাবে শত্রুরা আমাদের চারিদিকে গ্রাস করে ফেলেছিল। আপনি আছেন, আমি না, আমি কেউ নয়, সবই আমার মহামায়া, যার মায়া দ্বারা আমরা আচ্ছন্ন, যার মায়া দ্বারা আমরা এই জগৎ ব্রহ্মাণ্ডে চলছি, তার
যিনি জগৎকে মায়া দ্বারা ভুলিয়ে রাখেন তিনি হচ্ছেন মহামায়া দেবী দুর্গা। একটা পাখির ছানা যখন ডিম ফুটে একটা ছানা বেরোয়, দেখবেন সেই পাখিটাকে, এই ছানাটাকে খাওয়ায় মা বাবা এসে ঠোঁটে করে খাবার খাইয়ে বড় করে, এবং যেখানেই যাক না কেন তার মন পড়ে থাকে সেই ডিমটার দিকে বা ছানাটার দিকে। তাহলে সেই যে জন্ম হলো, এই মায়াটা কে দিল পাখিটার মধ্যে? আজ ওই ছোট বাচ্চাটাকে যখন মা না খাওয়াতো তাহলে ওই পাখিটা মারা যেত। ঠিক পশু পাখিদের মধ্যে দেখুন তাই, কুকুর ছানা দেখবেন তার মাই কিন্তু তাকে খাইয়ে এই ছোট্ট থেকে বড় করে। তার মানে তার মধ্যে এর মধ্যেই তো রয়েছে রহস্য লুকিয়ে। তাহলে যে আমরা এই মায়ার জগতে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমরা এই মায়ার জগতে পড়ে হাবুডুবু খাচ্ছি, এই মায়া থেকে বেরোতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে আমার এই মায়া অতিক্রম করা খুব কষ্টসাধ্য, খুব কষ্টসাধ্য। যারা আমাকে প্রপত্তি করেন, যারা আমাকে প্রণাম নিবেদন করেন, তারাই কিন্তু সেই মায়ার বাঁধনে পড়তে পারে না। ঈশ্বরের চরণে যারা থাকবেন তারা যে কোনো বাধা বিঘ্ন দূর করে এগিয়ে যাবে। যাই হোক, এই অমাবস্যায় যাদের অর্থনৈতিক সমস্যা বা সম্পর্ক যদি জনিত সমস্যা চলছে, তাদের জন্য প্রশস্ত। সম্পর্কে টানা পড়েন, প্রথম জানতে হবে অর্থ আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি, এবং দ্বিতীয় শুধু দেখলে হবে না, দশমের দ্বিতীয়, কর্মের দ্বিতীয়, সেটা একাদশ ভাবকেও দেখতে হবে, তার সঙ্গে কানেকশন করছে কি না। নবতারা চক্রে সেটা মিত্র নক্ষত্র পাচ্ছে কি না, নাকি বদ নক্ষত্র পাচ্ছে, এইটার বিচার্য বিষয়। এত সহজ নয় যে এলাম আর বসে পড়লাম না। হ্যালো, হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি আরামবাগ থেকে বলছি। কোত্থেকে? আরামবাগ থেকে। আরামবাগ, হ্যাঁ। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলো। ছেলের নাম স্নিগ্ধজ্যোতি চক্রবর্তী। জন্ম তারিখ বলো। 1/4/2009। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখি আপনার। 1/4/2009। সময় বলো। সময় 10টা 45 সকাল। সকাল 10টা 45। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বুধবার। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, খনার একটা বচন আছে। হ্যাঁ কিন্তু ওর লগ্নপতি হিসেবে ওর হচ্ছে তো মিথুন লগ্ন, আর রাশি হচ্ছে বৃষ রাশি। সেই লগ্নপতি হিসেবে বুধ কিন্তু এখানে অত্যন্ত ড্যামেজ। বুধ কোথায় রয়েছে? মিনে। বৃহস্পতির ঘরে বুধ সবসময় কিন্তু অশুভ ফল দেয়, ফল দিতে পারে না। বুধ এখানে অত্যন্ত অশুভ অবস্থান করছে, কারণ এখানে 3টে নক্ষত্র রয়েছে, কালপুরুষের দ্বাদশ ঘর, এখানে 25, 26, 27। তাহলে বুধ কি নক্ষত্র পেয়েছে? বুধ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেহেতু এখানে রবি রয়েছে, রবির ডিগ্রি পেয়েছে, রবি এখানে ডিগ্রি পেয়ে 17 ডিগ্রি। সাধারণত রবি বা সূর্যের আশেপাশে বুধ শুক্র থাকে, তাহলে সেই যে যদি কোনো কারণে 7.5 ডিগ্রির উপর পায়, তাহলে কি হয়? তাহলে সে ঝলসে যায়। দুটো, বুধও ঝলসে গেছে, শুক্র ঝলসে গেছে। যার জন্য যেটা মানে পড়াশোনা করছে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবছর মাধ্যমিক দিবে। হ্যাঁ, মাধ্যমিক দেবে। সেইখানে দেখবে যে ও যতটা এক্সপেক্ট করবে, কোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু বাধা বিপত্তি আসবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না। হবে না, কারণ বুধটা তো ঝলসে গেছে। রবি 7.5 ডিগ্রির আগে পিছে থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতেই হবে সূর্যের কাছে বুধ বা শুক্রকে, এটা অঙ্কের নিয়মে। তাহলে সেই রবির ডিগ্রি 17 ডিগ্রি পেয়ে গেছে, যার জন্য ঝলসে গেছে, দগ্ধ হয়ে গেছে, ছাই হয়ে গেছে বা পুড়ে গেছে।
আর বুধ হচ্ছে লগ্নপতি, লগ্নপতি যদি পুড়ে যায় তাহলে আগামী দিন কেরিয়ার করার ক্ষেত্রে বেশ চাপের হয়। অঙ্ক তাই বলছে, আমি অঙ্কের নিয়মে বলছি। হ্যাঁ তাহলে এই যে বুধকে আগে স্ট্রং করতে হবে, এই বুধ গ্রহটাকে, মার্কারি এই গ্রহটাকে আগে স্ট্রং করতে হবে। তার জন্য সঠিকভাবে একটা জ্যোতিষ বিচার বা গণনা করা প্রয়োজন আছে। ওর লাইভ কুষ্টি করেছিলে? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে এই জন্য বলছি দেরি না করে এই বুধের জন্য কিছু গ্রহ সংস্কার করা দরকার। হ্যাঁ বলো এবার কি বলছো? পড়াশোনা কি ভালো হবে? হ্যাঁ ওই যে বললাম ভালো হতে হবে, কিন্তু লগ্নপতি যদি ড্যামেজ হয়ে যায়, পুড়ে যায়, লগ্নই তো আসল। দেখো আমি তো এক ঝলক চারটাকে দেখেছি, আমি পুরোপুরি তো এই অনুষ্ঠানে দেখা সম্ভব নয়। তার সঙ্গে চলছে রাহুর দশা, দেখবে একটু আমোদ প্রমোদ অর্থাৎ এন্টারটেনমেন্ট মধ্যে নিয়ে যাবে ওকে। একটু এইবারে বন্ধু বান্ধব একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভালো মোবাইল, ভালো জিনিস, আকর্ষণ, রাহু এটাকে গ্রাস করবে, রাহু এটাকে গ্রাস করবে। অঙ্ক তাই বলছে। কেমন? রেজাল্ট খালি হ্যাঁ রে পাস করে যাবে। আমি আবার বলছি, আজকের ডেটে সাধারণ মানের পাশের কোনো ভ্যালু নেই। হ্যাঁ তাহলে সেই জায়গা থেকে আমাকে বেরোতে গেলে ওকে একটা দরকার যেটা আছে মহামাতঙ্গী, তার সঙ্গে হচ্ছে বিদ্যাধরী যন্ত্রম এবং ধারণ ছাড়া সাফল্য। তুমি যদি রাজি থাকো আমি পরীক্ষার আগে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তুমি যদি রাজি থাকো, কারণ বুধের কি প্রতিকার কিছু করেছিলে? হ্যাঁ বুধের আছে ওই পান্না দেওয়া আছে? মুক্ত আর বমির দিয়ে আছে। না বুধের নয়, দেওয়া নেই। বুধের আসল জায়গাটা মিথুন লগ্নের পক্ষে বুধ ড্যামেজ হয়ে গেছে, সেই জায়গাটাকেই তুমি ধরতে পারো, দেওয়া হয়নি। যার দরুন এর খেসারত কিন্তু অনেক বড় দিতে হবে আগামী দিন। তাই বলি দেরি করো না, খুব তাড়াতাড়ি এর একটা কিন্তু সংস্কার করাও। তোমার যাকে ভালো লাগে, আমি বলছি না আমাকে দিয়ে করতে হবে, তোমার যাকে ভালো লাগে এবং জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞান আছে তাকে দিয়ে করাও। ঠিক আছে? ভালো থেকো। দেখুন বুধ এমন একটা গ্রহ, এখানে বুধ পেয়েছে রেবতী, অর্থাৎ 27 নম্বর নক্ষত্র। বুধ একটা এমন একটা গ্রহ যেটা কনসিস্টেন্সি পাওয়ার, নির্ণয় করার ক্ষমতা, যে আমি যেটা করছি একদম চূড়ান্তভাবে ঠিক, আমি যেটা করছি ভুল কিছু নয়। এই যে নির্ণায়ক ভূমিকাগুলো বুধের কারণে হয়, বুধ দেয়। সেই বুধ যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যায়, পীড়িত হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যায়। তাহলে জানবেন লেখাপড়া এবং তার সঙ্গে কথা বলি যারা ভালো বিজনেসম্যান, তাদের সর্বনাশ করে দিয়ে চলে যায়। কিরকম? লেখাপড়ারকে একেবারে মানে তলানিতে নিয়ে যায়, মানে শিখেও কিছু করে উঠতে পারে না। এটা দেখা, বুধের 3টে নক্ষত্র আছে। বুধের 3টে নক্ষত্র, একটা অশ্লেষা 9 নম্বর, 18 নম্বর জ্যৈষ্ঠা আর 27 নম্বর রেবতী, 3খানা নক্ষত্র 3টে জায়গায় রাখা রয়েছে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে, ঠিক এই সময়। তাই বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।